নেতাজি কি সত্যি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চড় মেরেছিলেন? শ্যামাপ্রসাদ কি সত্যি নেতাজিকে গুন্ডা বলেছিলেন? নেতাজি কি তাকে দেশদ্রোহী বলেছিলেন? নাকি এই গল্পগুলোর বেশিরভাগই ইতিহাসের নয়, বরং পরবর্তী সময়ের রাজনৈতিক প্রচারের অংশ? আজকের দিনে সোশ্যাল মিডিয়া খুললেই এই দুই নেতাকে নিয়ে অসংখ্য দাবি চোখে পড়ে। একদল বলে শ্যামাপ্রসাদ ছিলেন ব্রিটিশদের সহযোগী বা ব্রিটিশদের দালাল, অন্য দল বলে নেতাজি তাকে প্রকাশ্যে অপমান করেছিলেন। কোথাও বলা হয় দুজন ছিলেন চরম শত্রু, আবার কোথাও বলা হয় তাদের মধ্যে কোনো রকম কোনো ব্যক্তিগত শত্রুতাই ছিল না, ছিল শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের সংঘর্ষ। কিন্তু সত্যিটা কোনটা? সমস্যা হলো আমরা বেশিরভাগ সময়ই ইতিহাস পড়ি না, ইতিহাস সম্পর্কে তৈরি হওয়া গল্পগুলো শুনি, আর সেই গল্প যতবার বলা হয় ততবার তাতে নতুন নতুন স্তর যোগ হয়। একটা সময়ে এসে গুজব, অর্ধসত্য আর প্রমাণিত সত্য সব একসঙ্গে মিশে যায়। তখন ইতিহাস আর প্রচারের মধ্যে পার্থক্য করাই কঠিন হয়ে পড়ে। তাই আজ আমরা কোনো রাজনৈতিক পক্ষের হয়ে কথা বলবো না, কাউকে ছোট করব না, কাউকে বড়ও করব না। আজ আমরা খুলব নথি, পড়ব চিঠি, দেখব ডায়েরি, মিলিয়ে দেখব ইতিহাসবিদদের গবেষণা, আর একের পর এক ছাড়াবো ইতিহাসের পেঁয়াজের খোসা। এই ভিডিওতে যে দাবি করা হবে প্রতিটারই থাকবে তথ্যসূত্র, আর যে দাবির নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না সেটাও আমরা স্পষ্টভাবেই বলবো। তাহলে চলুন ফিরে যাই প্রায় 90 বছর আগে। এমন এক সময় যখন ভারত শুধুমাত্র ব্রিটিশ শাসনের বিরুদ্ধেই লড়ছিল না, স্বাধীন ভারতের ভবিষ্যৎ কেমন হবে সেই প্রশ্ন নিয়েও ভারতীয় নেতাদের মধ্যে শুরু হয়ে গিয়েছিল গভীর মতাদর্শগত সংঘর্ষ। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবচেয়ে আগে একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার। আজ আমরা যে দুই ব্যক্তিকে নিয়ে কথা বলছি তারা দুজনেই ভারতীয় ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু তাদের রাজনৈতিক দর্শন ছিল সম্পূর্ণ আলাদা। তাই আজকের দৃষ্টিভঙ্গি নিয়ে 1939 বা 1940 সালের ঘটনাকে বিচার করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের ফিরতে হবে সেই সময়টা 1939 সাল। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। ভারত তখনও ব্রিটিশ শাসনের অধীনে। দেশের স্বাধীনতা কিভাবে অর্জন করা হবে তা নিয়ে জাতীয় রাজনীতির ভিতরেই তীব্র মতভেদ। একদিকে সুভাষচন্দ্র বসু মনে করতেন ব্রিটিশ সাম্রাজ্য যুদ্ধের কারণে দুর্বল হয়েছে, এই সুযোগেই স্বাধীনতার জন্য আরও আক্রমণাত্মক পথ নিতে হবে। অন্যদিকে কংগ্রেসের মূল নেতৃত্ব মহাত্মা গান্ধী সহ সম্পূর্ণ ভিন্ন কৌশলের কথা বলছিল। এই মতবিরোধ এতটাই গভীর হয় যে 1939 সালে কংগ্রেসের সভাপতির নির্বাচন জেতার পরেও সুভাষচন্দ্র বসু শেষ পর্যন্ত পদত্যাগ করেন এবং পরে গঠন করেন ফরওয়ার্ড ব্লক। ঠিক সেই সময়েই রাজনীতিতে দ্রুত উত্থান ঘটছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। শিক্ষাবিদ হিসাবে তাঁর পরিচিতি আগেই ছিল, কিন্তু ধীরে ধীরে তিনি হিন্দু মহাসভার রাজনীতির সঙ্গে যুক্ত হতে শুরু করেন। আর এখান থেকেই সুভাষচন্দ্র ও শ্যামাপ্রসাদের রাজনৈতিক পথ আলাদা হয়ে যায়। কারণ সুভাষচন্দ্রের ধারণা ছিল স্বাধীনতার লড়াই ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, সর্বভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে হওয়া উচিত। অন্যদিকে শ্যামাপ্রসাদ হিন্দু সমাজের রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তার কথা বলতে শুরু করেন। এই মতাদর্শগত সংঘাতই পরবর্তী সময়ে তাদের সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবার আসি প্রথম ভাইরাল দাবিতে। নেতাজি কি সত্যিই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চড় মেরেছিলেন? সোশ্যাল মিডিয়ায় এই গল্প বহুবার ঘুরে বেড়ায়, কিন্তু ইতিহাসের নিয়ম তো খুব সহজ, যে দাবি করবে প্রমাণের দায়িত্ব তার। দাবি তো আছে, কিন্তু প্রমাণ? শ্যামাপ্রসাদের নিজের ডায়েরি লিভস ফ্রম আ ডায়েরি পুরোটা পড়লে দেখা যাবে সেখানে সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার মতবিরোধের উল্লেখ আছে একাধিকবার। এমনকি শ্যামাপ্রসাদ এও লিখেছেন যে সুভাষচন্দ্র তাকে সতর্ক করে বলেছিলেন যদি বাংলায় হিন্দু মহাসভাকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি হিসাবে গড়ে তোলা হয় তাহলে প্রয়োজনে বল প্রয়োগ করেও তা রুখে দেওয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই ডায়েরিতে কোথাও
চড় মারার কোনো উল্লেখ নেই। এমনকি আজ পর্যন্ত এই ঘটনার নির্ভরযোগ্য কোনো সমসাময়িক নথি, কোনো সংবাদপত্র বা প্রাথমিক ঐতিহাসিক উৎসও পাওয়া যায়নি। এই যে বল প্রয়োগ করা, এই উদ্ধৃতিটা ইতিহাসে গুরুত্বপূর্ণ, কারণ এটা দুজনের রাজনৈতিক সম্পর্কের উত্তেজনা দেখায়। কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখা জরুরি, এখানেও কিন্তু কোথাও চড় মারার কোনো উল্লেখ নেই। অর্থাৎ মতবিরোধের প্রমাণ আছে, কিন্তু এই চড় মারার যে ভাইরাল গল্প, এর কোনো প্রমাণ নেই। এবার দ্বিতীয় প্রশ্ন, শ্যামাপ্রসাদ কি নেতাজিকে গুন্ডা বলেছিলেন? এই দাবিটাও প্রায়ই শোনা যায়, কিন্তু এখানেও সেই একই নিয়ম প্রযোজ্য। যদি এমন কথা বলা হয়ে থাকে তাহলে কোথায় বলা হয়েছে, কোন ভাষণে, কোন চিঠিতে, কোন ডায়েরিতে, কোন সংবাদপত্রে, সেও খুঁজে দেখা গেল সেটাও নেই। এখনো পর্যন্ত এমন কোনো প্রাথমিক ঐতিহাসিক নথি সহজলভ্য নয় যা নিশ্চিতভাবে দেখায় যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সরাসরি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলেছিলেন। তবে এটাও সত্যি যে সেই সময় কলকাতার রাজনীতি অত্যন্ত উত্তপ্ত ছিল। ফরওয়ার্ড ব্লক ও হিন্দু মহাসভার কর্মীদের মধ্যে সংঘর্ষও ঘটেছে বলে বিভিন্ন স্মৃতিকথা ও পরবর্তী লেখায় উল্লেখ হয়েছে। কিন্তু রাজনৈতিক সংঘর্ষ আর কোনো নির্দিষ্ট শব্দ ব্যবহার করার দাবি, এই দুটো কিন্তু এক জিনিস নয়। ইতিহাসে এদেরকে আলাদা করে দেখতে হয়। এখানেই একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, আমরা যে গল্পগুলো এতদিন ধরে শুনে এসেছি তার অনেকগুলোরই আবেগ আছে, রাজনৈতিক গুরুত্বও আছে, কিন্তু সবগুলোর পক্ষে সমান শক্তিশালী ঐতিহাসিক কোনো প্রমাণ নেই। আর ইতিহাসের আদালতে আবেগ নয়, নথি শেষ কথা। 1940 সালে এসে এই মতবিরোধ আর শুধু তাত্ত্বিক রইল না, একেবারে প্রকাশ্যে চলে এলো। সুভাষচন্দ্র বসু তখন দেশের স্বাধীনতার জন্য সর্বভারতীয় জাতীয়তাবাদের কথা বলছেন। তার বক্তব্য ছিল স্বাধীনতার লড়াইতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাইকে এক পতাকার নিচে আসতে হবে। আর সেই কারণেই তিনি ধর্মকে রাজনৈতিক সংগঠনের ভিত্তি করার চরম বিরোধিতা করেন। ফরওয়ার্ড ব্লক গঠনের পর বিভিন্ন সভা সমাবেশে তিনি হিন্দু মহাসভার রাজনীতির সমালোচনাও করেন। 1940 সালের ঝাড়গ্রামের একটা ভাষণে তিনি অভিযোগ করেন যে ধর্মকে রাজনৈতিক সমর্থন আদায়ের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং এই প্রবণতা জাতীয় আন্দোলনের পক্ষে ক্ষতিকর। অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যুক্তি ছিল একেবারেই আলাদা। তার মতে বাংলার দ্রুত বদলে যাওয়া সাম্প্রদায়িক ও রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু সমাজের স্বার্থ রক্ষার জন্য একটা শক্তিশালী রাজনৈতিক সংগঠন দরকার। অর্থাৎ দুজনেই ভারতের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন, কিন্তু সেই ভবিষ্যতের পথ নিয়ে তাদের ধারণা ছিল সম্পূর্ণ আলাদা। আর এখান থেকেই সংঘাতের বীজ আরও গভীর হয়। এবার আসি আর একটা বহুল আলোচিত ঘটনায়। অনেকেই বলেন শ্যামাপ্রসাদ তো মুসলিম লীগের সঙ্গে সরকার করেছিলেন, তাহলে নেতাজি নিশ্চয়ই তার বিরোধিতা করেছিলেন। কিন্তু এখানেই ইতিহাসটা একটু জটিল। 1941 সালে বাংলায় এ.কে. ফজলুল হকের নেতৃত্বে যে প্রোগ্রেসিভ কোয়ালিশন সরকার গঠিত হয়, সেখানে হিন্দু মহাসভার নেতা হিসাবে শ্যামাপ্রসাদ যোগ দেন। একই সময় সেই সরকারকে সমর্থন করেছিলেন ফরওয়ার্ড ব্লকের সদস্যরাও। অর্থাৎ বাংলার জোট রাজনীতি ছিল বহুস্তরীয়, এই পক্ষ বনাম ওই পক্ষ, এই সরলভাবে দেখলে কিন্তু পুরো ছবিটা ধরা পড়বে না। আর ঠিক এই কারণেই ইতিহাস পড়ার সময় একটা নিয়ম সব সময় মনে রাখা দরকার, একটা ঘটনার মাত্র একটা ছবি থাকে না। কোনো একটা উদ্ধৃতি, একটা চিঠি বা একটা রাজনৈতিক সিদ্ধান্তকে আলাদা করে দেখলে একটা ভুল কনসেপ্ট, একটা ভুল পার্সপেক্টিভ, একটা ভুল ধারণা তৈরি হতে পারে। পুরো সময়কাল, রাজনৈতিক প্রেক্ষাপট এবং সমসাময়িক নথি সব একসঙ্গে বিচার করলে তবেই আসল ছবিটা স্পষ্ট হয়। তো কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, রাজনৈতিক দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে।